বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে অনেক মানুষ গুম হয়েছে। গুমের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকারের যে কমিশন গঠন করেছে তাদের কাছে গুমের অভিযোগ এসেছে ১,৬৭৬টি। প্রাথমিকভাবে এর মধ্যে ৭৫৮টি অভিযোগ পর্যালোচনা করেছে কমিশন। এই ১৬ বছরে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে ২০১৬ সালে, যার সংখ্যা ছিল ১৩০টি। এছাড়া ২০০৯ সালে ৫টি এবং ২০১০ সালে ১৯, ২০১১ সালে ২৩, ২০১২ সালে ৩৬, ২০১৩ সালে ৭৩ এবং ২০১৪ সালে ৪৫। এরপরে ২০১৫ সালে ৭৮, ১৭ সালে ৮৪, ১৮ সালে ৮৯, ১৯ সালে ৩৬, ২০২০ সালে ১৮, ২১ সালে ২৫, ২২ সালে ৪২, ২৩ সালে ৩৪ এবং সর্বশেষ ২৪ সালে ২১টি গুমের অভিযোগ এসেছে। এই গুমের শিকার ব্যক্তি, প্রত্যক্ষদর্শী এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে গুমের বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত ছিল র্যাব, পুলিশের গোয়েন্দা শাখা, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে, গুম সংস্কৃতি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ঘৃণাক্ষরেও কেউ কিছু বুঝতে না পারে। উদাহরণ হিসেবে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর তুলে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। নিজেদের বদলে অন্য সংস্থার পরিচয় দেওয়া হতো, যেমন ডিজিএফআই হলে র্যাবের পরিচয় দেওয়া হতো আর র্যাব হলে পরিচয় দিত গোয়েন্দা পুলিশের। কি আচানক একটা বিষয় দেখেন, এক বাহিনী তুলে নিয়ে যেত, তারা আরেক বাহিনীর নাম দিত এবং এক বাহিনীর পরিচয় আরেক বাহিনী দিত। একটি বাহিনী তুলে নিয়ে আসার পর অন্য বাহিনীর কাছে বন্দী থাকতো, এরপর হত্যা বা মুক্তি দিত তৃতীয় অন্য কোনো বাহিনী। গুমের শিকার এক ব্যক্তি কল রেকর্ড থেকে দেখা যায় তাকে তুলে নেওয়ার কিছুক্ষণ পরই তার মুঠোফোনের প্রথম অবস্থান শনাক্ত হয় ডিজিএফআই এর সদর দফতরে। এরপর তাকে নেওয়া হয় ঢাকার র্যাবের একাধিক আটক কেন্দ্রে। কয়েক মাস পর তাকে চট্টগ্রামের র্যাব ৭ এর গ্রেফতারের কথা জানানো হয়। এতে বোঝা যায় গুমের ব্যক্তির অর্থাৎ গুমের শিকার কোনো ব্যক্তিকে জীবিত পাওয়া গেলেও তাকে কোন বাহিনী তুলে নিয়েছিল তা বোঝা খুব কঠিন ছিল। এসব কারণে গুমের শিকার ব্যক্তিকে হত্যায় যারা সরাসরি জড়িত তারাও জানতেন না কাকে তারা হত্যা করেছেন অথবা এই হত্যার কারণ কি, কেনই বা এই হত্যাকাণ্ড ঘটেছে। বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে এসব তথ্য উচ্চপদস্থ কর্মকর্তারা গোপন রাখতেন, এর মাধ্যমে কখনো যাতে নেতৃত্বস্থানীয় কাউকে তদন্তের মুখোমুখি হতে না হয় এবং দায়ীদের বিচার করা না যায়, যে বন্দোবস্ত করা হতো। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তুলে নেওয়ার পর গুমের শিকার ব্যক্তিদের বিভিন্ন বাহিনীর মধ্যে হাতবদল, এক বাহিনীর এলাকায় অন্য বাহিনীর তৎপরতা ও এসব তৎপরতার নির্দিষ্ট কোনো একটি সীমানা না থাকায় গুমের ঘটনাগুলোর তদন্ত জটিল করে তুলেছে। তবে প্রাথমিকভাবে টার্গেট নির্ধারণের দুটি পদ্ধতির বিষয় উঠে এসেছে, যে তারা কিভাবে গুম করত বা কিভাবে টার্গেট করত। প্রথমটি হলো একটি নেটওয়ার্কিং পদ্ধতি। এক্ষেত্রে বন্দীদের নির্যাতন করে অন্যদের নাম বলতে বাধ্য করা হতো। এরপর যাদের নাম আসতো তাদের তুলে আনা হতো, তুলে এনে নির্যাতন করে তাদেরকেও নাম বলতে বাধ্য করা হতো। এর মাধ্যমে দীর্ঘ হতো গুম করা ব্যক্তিদের তালিকা। এক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিদেরকেও গুমের শিকার হতে হয়েছে। এমন অনেক ঘটনার প্রমাণ পাওয়া গেছে যেখানে গুমের শিকার ব্যক্তিদের নাম বলতে বাধ্য করে নিরপরাধ ব্যক্তিদের তুলে আনা হয়েছে। নাম বলতে বাধ্য হয়েছিলেন এমন একজন ব্যক্তি জানান, তিনি বাধ্য হয়ে এমন ব্যক্তির নাম বলেছিলেন যারা ছিলেন নিরপরাধ। তিনি ভেবেছিলেন অপরাধী না হওয়ায় এসব ব্যক্তির হয়তো কিছু হবে না, কিন্তু পরে তিনি শুনেছেন
তিনি যাদের নাম বলেছিলেন তাদের একজনকে গুম করা হয়। এটা নিয়ে অনুতাপের কথা জানান তিনি। দ্বিতীয়টি, রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তিদের সরাসরি নির্দেশ। এরও প্রমাণ পেয়েছে কমিশন। উদাহরণ হিসাবে নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনাটি উল্লেখ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের অভিযুক্ত র্যাব 11 এর তৎকালীন কমান্ডিং অফিসার তারেক সাইদ মোহাম্মদ 164 ধারায় দেওয়া জবানবন্দিতে বলেছিলেন, সেই হত্যাকাণ্ডের জন্য তাকে এগিয়ে যেতে বলেছিলেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক এডিজি জিয়াউল আহসান, যিনি এখন বর্তমান কারাগারে বন্দী আছেন। গুমের শিকার হওয়ার পর যখন ছেড়ে দেওয়া হয়, সেই সময় কি বলা হয়েছিল তার স্মৃতিচারণা করেছেন হুম্মান কাদের চৌধুরী। ছেড়ে দেওয়ার সময় তাকে বলা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিচ্ছেন, তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। আপনি রাজনীতি করতে পারবেন না, দেশ ছেড়ে যেতে হবে, পরিস্থিতির উন্নতি হলে দেশে ফিরতে পারবেন। মনে রাখবেন প্রধানমন্ত্রী আপনাকে জীবনে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন। প্রিয় দর্শক, এই সুযোগ হয়তো অনেকেই পেয়েছিলেন, যে গুমের শিকার হওয়া সত্ত্বেও হয়তো এই যে দ্বিতীয়বার তাকে সুযোগ দেওয়া হয়েছিল দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার, অথবা দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার, অথবা কোনো স্বার্থে সাপেক্ষে মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল যে এগুলি যেন অন্য কোথাও প্রকাশ না করে, অথবা তাকে এমন মুচলেখা নেওয়া হয়েছে তার থেকে যে পরবর্তীতে সে যেন রাজনৈতিক অঙ্গনে না আসে, দেশে অন্য কোনো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা না করে, এরকমভাবে অনেক ব্যক্তিকে কোণঠাসা করে রেখেছিলেন তারা। এবং অনেকেই আবার দেশ ছেড়ে তখন পালিয়ে গিয়েছিলেন, দেশ ছেড়ে চলে গেছিলেন, এবং অনেকেই মৃত্যুবরণও করেছিলেন। এই নাটকীয়তায় তারা বলেছিলেন এরকম কথা, তাদের মুখে শোনা যেত যে প্রেমে ব্যর্থতায় হয়ে মারা গেছেন, অথবা পরিবারের সাথে ঝামেলা হয়ে পরিবারের সাথে বনাবনি না হওয়ার কারণে আত্মহত্যা করেছে, অথবা বিদেশে যেতে ভূমধ্য সাগরে যে ট্রলারে করে যেতে প্রাণ হারিয়েছে। এরকম নানা রকমের ফন্দি করে তারা এগুলি ধামাচাপা দিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টাই করে গেছে। তবে তদন্ত চলছে, তদন্তের কাজ চলমান রয়েছে। এগুলির সাথে কারা কিভাবে জড়িত ছিল এগুলি সব আস্তে আস্তে বের হয়ে যাবে।